দর্শক শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল 24 এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হাইজিনিক্স হ্যান্ড স্যানিটাইজার সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। প্রিয় দর্শক, আপনাদের সুস্থতাই আমাদের সবসময় কাম্য, আর সেজন্য আমরা প্রতি সপ্তাহে কোনো না কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। আর আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি নির্বাচন করেছি আলোচনা করার জন্য, সেটি হচ্ছে কিডনির রোগ ও তার চিকিৎসা। বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে প্রায় 2 কোটি মানুষই কোনো না কোনোভাবে কিডনি জনিত সমস্যায় ভুগছে। আজ আমরা সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, আর সেজন্য আমরা স্টুডিওতে আজ আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। দর্শক পরিচয় করে দিব, তবে তার আগে বলে নিতে চাই আমাদের আজকের এই আলোচ্য বিষয় সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে, আমাদের স্ক্রলে দেখানো নম্বরে চাইলে আপনারা ফোন করতে পারেন। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ফজলে এলাহি খান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড ডিপার্টমেন্টাল হেড নেফ্রোলজি, আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। চ্যানেল 24-এর যে নিয়মিত আয়োজন হাইজিনিক্স সুস্থ থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি আরও ধন্যবাদ দিতে চাই বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানিকে আমাকে এখানে ইনভাইটেড গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। জি, যেটা আমরা প্রথমেই বলছিলাম যে আজ আমরা কথা বলবো কিডনির রোগ এবং এর চিকিৎসা নিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন রিসার্চ সংস্থা থেকে যেটা আমরা জানি যে প্রতি বছর প্রায় 40,000 রোগীর কিডনি অকেজো হয়ে যাচ্ছে এবং এর সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করব আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে কিডনির রোগ, তার চিকিৎসা এবং কীভাবে এটিকে আসলে প্রতিরোধ করা যায় সেই সম্পর্কে দর্শকরা অনেকটা বিস্তারিত জানতে পারবে। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই যে একজন সাধারণ মানুষ আসলে কিভাবে বুঝতে পারবে যে তার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান কিডনি ভালো রয়েছে বা সুস্থ রয়েছে? ধন্যবাদ, এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তবে যেটি আমি বলতে চাই, কিডনি রোগকে আমরা বলি যে একটি সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। দেখা যাচ্ছে যে কিডনির ফাংশন 50%-এর উপরে যখন কমে যায়, তখন যে কিডনি রোগের লক্ষণ প্রকাশ পায়। তবে সেক্ষেত্রে আমরা কিছু কিছু সতর্কতা অবলম্বন করলে, আমরা যেগুলি বলি যে যেমন কেউ যদি বয়স 40-এর উপরে হয়, তাদের ডায়াবেটিস পরীক্ষা, তার উচ্চ নিয়মিত রক্তচাপ পরিমাপ করা, তারপরে যথাযথ অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক ওষুধ না খাওয়া, বাচ্চাদের যদি গলা ব্যথা, জ্বর, তারপরে খোস পাচ্ছা হয় সেগুলির সাথে সাথে চিকিৎসা নেওয়া, তারপরে আমাদের একদম ব্লাড ডায়াবেটিসটাকে যদি কেউ ডায়াবেটিস থেকে নিয়ন্ত্রণে রাখা, আর কেউ যদি বংশগত ফ্যামিলি হিস্ট্রি থাকে কিডনি রোগের অথবা ডায়াবেটিসের, হাইপারটেনশনের, ওদেরকে আগে থেকে সতর্ক থাকতে হবে। রেগুলার স্ক্রিনিং 6 মাস পরপরই ইউরিনে আমিষ বা প্রোটিন দেখা, একটা সিরাম ক্রিয়েটিনিন, একটা আরবিএস, আর একটা রক্তচাপ মাপা, সিম্পল কিছু করে কিন্তু আগে থেকে আমরা এটাকে ধরতে পারবো, মানে কিডনি রোগ হচ্ছে কিনা সেক্ষেত্রে বোঝা যাবে যে কিডনি ভালো রয়েছে। কারণ মানে যেহেতু এটার লক্ষণ ইনিশিয়ালি প্রকাশ পায় না, একদম অ্যাডভান্স স্টেজে যে মোর দেন 50% অর 70% কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর বা কার্যকারিতা কমে যাওয়ার পরে যে এটার লক্ষণগুলি প্রকাশ পায়। আচ্ছা, এবং যেটা দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক পরেই আসলে চিকিৎসার শরণাপন্ন হন ডাক্তারের কাছে রোগীরা। আরেকটা বিষয় জানতে চাই যে এই যে কিডনি সমস্যার কথা আপনি বলছিলেন, সাধারণত কোন বয়সী মানুষরা এই কিডনি রোগের ঝুঁকিতে সব থেকে বেশি রয়েছে? এমনি কিডনি রোগের যেমন সব এইজ গ্রুপে এটা হতে পারে, এবং সব ধরনের মানে বর্ণ ধর্ম নির্বিশেষে সকল জাতিরই কিন্তু কিডনি রোগ কমন। কিন্তু আমাদের দেখা যাচ্ছে জাতিগত কিছু ডিফারেন্স আছে, যেমন আফ্রিকান, হিস্পানিক এবং এশিয়ানদের মধ্যে কিন্তু জেনেটিক কারণে কিন্তু কিডনি রোগের প্রকোপ বেশি। আর বয়সের কথা যেটি বলছেন, বিশেষ করে আফটার 40 অর 50 ইয়ার্সের পরে যেহেতু আমরা জানি যে মধ্যবয়স বা ওল্ড এজে যে বিভিন্ন যে রোগগুলি হয় আমাদের, যে ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, তারপরে আবার যে অবস্ট্রাটিক ইউরোপ্যাথি বলি, যেমন পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেটের সমস্যা হয়ে মূত্রনালীতে বাধার সৃষ্টি হতে পারে, সেই কারণে 40 ইয়ার্সের পরে কিন্তু ওদের ক্ষেত্রে বেশি। কিন্তু কোনো বয়সই কিন্তু ইমিউনিও না, সব বয়সেই কিডনি রোগ হতে পারে। একেবারে কিছু কিছু কিডনি রোগ জন্মগতভাবে আছে, হ্যাঁ, একদম বাচ্চাদের মায়ের গর্ভ থেকে নিয়েও কিন্তু কিডনি রোগ নিয়ে জন্মগ্রহণ করতে পারে। কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোম আছে, উইলিয়ামস টিউমার আছে, কিডনি টিউমার নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এরকম অনেক ধরনের রোগ আছে যে কিডনি, এই জন্য আমরা এরকম করার নাই যে না একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত অপেক্ষা করব। আমরা এই ধরনের কোনো, আমরা যদি যেমন ছোট বাচ্চাদের যদি কোনো, এই যে আমরা যেটা বলেছি জ্বর, গলা ব্যথা, কোষ পাচ্ছা হলে সাথে সাথে চিকিৎসা নেওয়া, তারপরে বাচ্চার পেটে যদি জন্মের পরে যদি কোনো চাকা লক্ষ্য করে মায়েরা, অনেক সময় জন্মগতভাবে
কিডনির ওই যে এটাকে আমরা বলি পেলভিউরেটিক জাংশন অবস্ট্রাকশন, কিডনির যে মূত্রনালীটা আছে সেখানে জন্মগতভাবে এটা সরু থাকতে পারে। তখন কিন্তু বাচ্চা জন্মগ্রহণ করার কয়েক মাসের ভিতরে বাচ্চা পেটের ভিতরে একটা বড় চাকা দেখা যায়। তো সেক্ষেত্রে মায়েরা খেয়াল করে সাথে সাথে যদি ডক্টরের কাছে না যাবে, অ্যাটেনশন না করে, সিম্পল একটা আল্ট্রাসাউন্ডেই বোঝা যাবে যে তার সেক্ষেত্রে তাড়াতাড়ি যদি অপারেশন করানো না হয় তার ওই কিডনিটি কিন্তু অকার্যকর হয়ে যেতে পারে। তো সেই জন্য এবং এই বাচ্চা যদি ছোটো ছোটো বাচ্চাদের, বিশেষ করে পুরুষ বাচ্চাদের, এই যে অনেকের আমরা দেখি যে প্রস্রাব করতে সমস্যা হচ্ছে, বাচ্চা কান্নাকাটি করছে ছোট বাচ্চাদের, তখন সেক্ষেত্রে কিন্তু শিশু সার্জন বা একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হয়ে তার প্রস্রাবে কোনো বাধা আছে কিনা সেটি নির্ণয় করে সাথে সাথে চিকিৎসা দিতে হবে। আমরা অনেক রোগী পাই যে এই সামান্য বিষয়ের জন্য কিন্তু পরবর্তীতে কিডনি ফেলিউর হয়ে আমাদের কাছে আসতেছে। তো ছোট ছোট এই জিনিসগুলি লক্ষ্য রাখলে একেবারে জন্মের প্রথম থেকে শুরু করে তাহলে কিন্তু আমরা কিডনিটাকে, কিডনি রোগটাকে প্রতিরোধ করতে পারব। রিস্ক ফ্যাক্টরগুলোকে আসলে বিবেচনা করতে হবে। আপনি বাচ্চাদের কথা যেহেতু বলছিলেন, অনেক শিশুদের ক্ষেত্রে দেখা যায় জন্মগতভাবে হাইড্রোনেফ্রোসিসটা দেখা যায়, এই বিষয়টা যদি স্যার একটু বলতেন। হ্যাঁ, এটাই বলছি যে এই যে হাইড্রোনেফ্রোসিস বাচ্চাদের যদি আমরা একদম বাইরে থেকে চিন্তা করি, কেউ যদি মেয়েলের ক্ষেত্রে, বিশেষ করে মেল মানে ছেলে বাচ্চাদের ক্ষেত্রে মেয়েটাল স্টেনোসিস, তার প্রস্রাবের রাস্তাটা সরু থাকে যদি, তারপরে যে ফাইমোসিস বলি যে উপরে একটা যে পর্দা থাকে সেটি যদি সরু থাকে, সেখান থেকে হতে পারে পোস্টিরিয়র ভালভ, জন্মগতভাবে প্রস্রাবের রাস্তার ভিতরে ইউরেথ্রার ভিতরে একটি ভালভ থাকতে পারে। তারপরে ভেসিকুলেটিক রিফ্লাক্স, যে প্রস্রাবটা ব্লাডার থেকে কিডনির দিকে উল্টা চলে যাচ্ছে, এই ধরনের এগুলি থেকে বাচ্চাদের কিন্তু সহজেই কিন্তু কিডনির সমস্যা হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যেতে পারে। আরেকটি যেটি বলছেন হাইড্রোনেফ্রোসিস, সেটিও এই যে ভেসিকুলেটিক রিফ্লাক্স যদি থাকে কেউ, সেখান থেকে বাইলেটারাল হাইড্রোনেফ্রোসিস, মানে দুই দিকেই কিডনি ফুলে যেতে পারে। আরেকটি যেটি আমরা বলেছি পেলভিউরেটিক জাংশন অবস্ট্রাকশন, এটাও জন্মগত একটি রোগ, যেখানে কিডনি থেকে যে একটা নালী নেমে আসে, ওটার যে শুরুতেই পেলভিস বলি ওই জায়গাটাতে সরু থাকে, ওখান থেকে মানে ব্লক থাকাতে কিডনি থেকে প্রস্রাব বেরোতে পারে না, তখন হাইড্রোনেফ্রোটিক চেঞ্জ হয়ে কিডনি অনেক বড় হয়ে যায় এবং আলটিমেটলি কিডনি যদি ইনিশিয়ালি ডায়াগনোসিস করা না যায়, কিডনি কিন্তু কার্যকারিতা হারাতে পারে। আচ্ছা, এই যে জন্মগত সমস্যাগুলোর কথা আপনি বলছেন, এগুলোকে আসলে গর্ভকালীন অবস্থায় শনাক্ত করা সম্ভব কিনা ডায়াগনোসিসের হ্যাঁ, মাধ্যমে? অবশ্যই। যদি হাইড্রোনেফ্রোটিক কিডনি হয়ে থাকে সেটি কিন্তু আমরা যখন মায়ের মানে আমরা আল্ট্রাসাউন্ড করছি প্রেগন্যান্সি প্রোফাইল, তখন যদি আমরা অ্যানোমালি স্ক্যান বলে, সেখানে বাচ্চার কোনো অ্যানোমালি আছে কিনা, সেগুলি কিন্তু এখন এত মানে সফিস্টিকেটেড আল্ট্রাসাউন্ড মেশিন আছে, সেগুলি দিয়ে কিন্তু বাচ্চারও কিডনি, লিভার, হার্ট অনেক কিছুই কিন্তু তার কোনো অ্যানোমালি আছে কিনা সেটা অ্যানোমালি স্ক্যান বলে, ওটা দিয়ে আমরা কিন্তু আগে থেকেই ধরতে পারছি। তাহলে আমরা সেক্ষেত্রে একটি বিকলাঙ্গ বাচ্চা অথবা এই ধরনের ডিজিজ কন্ডিশনের বাচ্চা আমরা হয়তো এক্সপেক্ট নাও করতে পারি, সেক্ষেত্রে মেডিকেল বা সার্জিক্যাল টার্মিনেশন করা যেতে পারে। এখন কারণ আগেই বলা হচ্ছে যে প্রিনেটাল ডায়াগনোসিস, আমরা একটা থ্যালাসেমিয়ার বাচ্চা জন্ম দেওয়া বা এই ধরনের বিকলাঙ্গ বাচ্চা জন্ম দিয়ে যেটা ফ্যামিলির জন্য বার্ডেন, সোশ্যাল বার্ডেন এবং দেশের জন্য বার্ডেন, তো সেক্ষেত্রে এটি মেডিকেল অর সার্জিক্যাল টার্মিনেশন করা যেতে পারে যদি আগে থেকে আমরা প্রিনেটাল ডায়াগনোসিস করতে পারি। আচ্ছা আচ্ছা, অনেক চমৎকার করে আপনি বললেন। যেটা আমি প্রথমে বলছিলাম যে যেটা বিভিন্ন সংস্থা থেকে আমরা জানি যে প্রতি বছর প্রায় 40,000-এর মতো বা তার চেয়েও বেশি সংখ্যক রোগী কিন্তু কিডনি জনিত সমস্যায় ভুগছে বা কিডনি বিকল হয়ে যাচ্ছে। এর কারণটা কি, অর্থাৎ দিন দিন এই কিডনি রোগীর সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে কেন? ধন্যবাদ। এটি মাল্টিফ্যাক্টরিয়াল, অনেকগুলি কারণ, মানে আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ হওয়ার কারণে আমরা খাদ্য অভ্যাস পরিবর্তন হচ্ছে, আমরা স্মার্ট ডিভাইস বা আমাদের এই যে ডিজিটালাইজেশনের যুগে আমরা কিন্তু বাসায় বসেই সব কিছু, এমনকি শপিং বা এভরিথিং করছি, আমরা হাঁটছি না, এর ফলে যে স্থূলতা দেখা দিচ্ছে, খাদ্যাভ্যাসের ভিতরে আমরা বেশি পরিমাণ ফাস্টফুড বা জাঙ্ক ফুডের দিকে আকৃষ্ট হচ্ছি, এতে করে কারণ ওবেসিটির সাথে কিডনি রোগের একটা রিলেশন আছে, কারণ ওবেসিটি হলে সেখান থেকে ডায়াবেটিস, ম্যালাইটিস দেখা দিতে পারে, হাইপার টেনশন, সেগুলির সাথে আবার কিডনি রোগের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এর পাশাপাশি আমাদের যেটি হচ্ছে এই যে ওষুধের মানে অনেক ধরনের ওষুধের ব্যবহার, আমরা কিছু হলে পেইন কিলার খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, এগুলির কারণেও কিন্তু কিডনি রোগের প্রকোপ কিন্তু বাড়ছে। কারণ যত হচ্ছে মানে বিশেষ করে ডায়াবেটিস, হাইপার টেনশন এবং স্থূলতা, এই তিনটি কিন্তু মূল ওয়ার্ল্ড ওয়াইড কিডনি রোগের কিন্তু নাম্বার, মানে তিনটি কারণ যদি আমরা মনে করি যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, আর এর পাশাপাশি আরেকটি আছে নেফ্রাইটিস। আর স্থূলতা কিন্তু ইনডাইরেক্টলি জড়িত, সরাসরি কিডনি রোগের কারণ না, স্থূলতা থেকে ডায়াবেটিস, হাইপারটেনশন হয়ে কিডনি রোগ হতে পারে। তো সেই জন্য এটা মডার্নাইজেশন বা গ্লোবালাইজেশনেরও ইম্প্যাক্ট এখানে আছে। আর এখন যেহেতু ডায়াগনস্টিক ফ্যাসিলিটি বেড়েছে, আগে হয়তো সেভাবে ডায়াগনোসিস হতো না, আমরা জানতে পারতাম না, এখন কিন্তু আমাদের
ডাটা সিস্টেম প্লাস ডায়াগনস্টিক সিস্টেম সবকিছু হওয়াতে আমরা যার কারণে কিন্তু আসলে প্রকৃত জানতে পারছি। সংখ্যাটা আমরা জানতে জি পারছি। আচ্ছা এক্স্যাক্টলি। আচ্ছা, কিডনি রোগের এই যে আমরা এত বিস্তারিত আমরা জানছি আপনার কাছ থেকে, লক্ষণগুলো যদি আপনি বলতেন যে কি কি লক্ষণ থাকলে বোঝা যাবে যে আসলে কিডনির কোনো সমস্যা রয়েছে? ধন্যবাদ। ইতিপূর্বে আমি বলেছি যে অনেক ক্ষেত্রে লক্ষণ থাকে না, কিন্তু যখন লক্ষণগুলি প্রকাশ পায় কিছু কিছু আছে যেমন হঠাৎ কিডনি বিকল, আচ্ছা। সেখানে কিন্তু সহজেই ইনিশিয়ালি লক্ষণ প্রকাশ পাবে। সেখানে প্রস্রাবের পরিমাণের তারতম্য, প্রস্রাব কমে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, আর আবার যেমন শরীর ফুলে যাওয়া, যেমন বিশেষ করে চোখের চারিদিকে ফুলে যাওয়া, পা ফুলে যাওয়া, এমনকি পুরো শরীর ফুলে যেতে পারে। এবং একটা হিস্ট্রি থাকবে যে রোগীর ডায়রিয়া, বমি বা অনেক সোয়েটিং হলো অথবা অনেক রক্তকরণ হলো, তো সেক্ষেত্রে অথবা ব্লাড প্রেশার কমে যাওয়ার হিস্ট্রি থাকলো, এবং যদি এই জ্বর, গলা ব্যথা, বাচ্চাদের ক্ষেত্রে স্কিন ইনফেকশান, এই ধরনের হিস্ট্রি থাকলে, এবং যদি দেখা যাচ্ছে প্রস্রাবের সাথে রক্ত ব্লাড যাচ্ছে, প্রস্রাবের সাথে অতিরিক্ত ফেনা যাওয়া, এগুলি হয়ে প্লাস যদি প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া এবং শরীর ফুলে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, তখনই আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে যে তার হঠাৎ করে কিডনি বিকল হয়ে গেল কিনা। আর দীর্ঘমেয়াদী কিডনি রোগে কিন্তু আমি বলেছি যে লক্ষণগুলি অনেক পরে প্রকাশ পায়। সেক্ষেত্রে যেমন ক্ষুধা মন্দা, বমি বমি ভাব, তারপরে শরীরে ওজন কমে যাওয়া, স্কিন কালার চেঞ্জ হওয়া, তারপরে কোনো রকমের চর্মরোগ ছাড়া চুলকানি হওয়া, তারপরে সেখানেও ঘন ঘন শ্বাস প্রশ্বাস হতে পারে, অনেক ঘাড় ব্যথা করতে পারে অতিরিক্ত প্রেশার হয়ে, তারপরে বমিও হতে পারে। আর যেটি মানে লাস্ট স্টেজে বা স্টেজ 4 বা 5-এ যেয়ে তখন হয়তো তার প্রস্রাবের পরিমাণের তারতম্য, ইনিশিয়ালি প্রস্রাব বেশি হয় এখানে, এমনকি রাত্রের বেলা বেশি প্রস্রাব হয়, সেটাকে আমরা নকচুরিয়া বলি। কিন্তু যখন স্টেজ 5 বা ইএসআরডির দিকে যায় তখন আস্তে আস্তে প্রস্রাবের পরিমাণ কমে যায়। রুগীদের অনেক সময় মিস ইন্টারপ্রিটেশন হয় যে আমার তো প্রস্রাব হচ্ছে কিন্তু কিডনি, আমি কেন, আমার কিডনি খারাপ কে বললো? কারণ দেখা যায় কিডনির পয়েন্ট বেশি, ক্রিয়েটিনিন বেশি, কিন্তু রুগীর প্রস্রাব ঠিক আছে, রুগীর কোনো শরীরে ফুলা নাই, তো রুগী তখন এটা মিস ইন্টারপ্রিট করে যে আমার তো কিন্তু ওই প্রস্রাবটা কিন্তু কোয়ালিটি, যে ক্লিয়ারেন্স, যেটি কিডনির যে মূল কাজ, আমাদের শরীরের যে বর্জ্য পদার্থগুলি বের করা, সেগুলি করতে না পেরে শুধুমাত্র পানি বের করে দেয়, ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স। সেই জন্য সিকিডি বা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ইনিশিয়ালি অনেক পলিউরিয়া বলে অনেক প্রস্রাব হয়, 3 লিটারের উপরে প্রস্রাব হতে পারে, রাতের বেলা অধিক প্রস্রাব হতে পারে। কিন্তু যখন আস্তে আস্তে স্টেজ 4-5-এর দিকে যায় বা ইএসআরের দিকে, তখন একেবারে ইউরিন প্রোডাকশন কমে যায়, তখন কিন্তু শরীর ফুলবে। তো ইনিশিয়ালি সিকিডি, কিছু কিছু সিকিডি রোগে কোনো ফুলা থাকে না, রোগী একদম ড্রাই থাকে, একদমই বুঝতেই পারে না। তো অন্যান্য এই যে ক্ষুধামন্দা বা খাওয়ার অরুচি, বমি বমি ভাব, এগুলি হয়, বা স্কিন কালার চেঞ্জ, চুলকানি, এগুলি হয়ে তো রোগীর এই জন্য ডায়াগনোসিস হতে অনেক ডিলে হয়ে যায়। আচ্ছা, আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম, বয়স বলে আপনার প্রশ্নটি বলুন। জি, সালাম আলাইকুম। আমি মোহাম্মদ হানিফ বলছি, সেনবাগ কেশাপাড় থেকে, জি, নোয়াখালী থেকে। তো আমার ওয়াইফ কিডনি ডায়ালিসিস পেশেন্ট, সাবের মেডিকেল নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ডায়ালিসিস করান, এবং কি সাবের রুগী আর কি সেনবাগের। তো স্যার প্রতিনিয়ত আমাদেরকে ভালো দিক নির্দেশনা দেন, এবং ওনার কারণে আজকে আমরা নোয়াখালীতে এত সুন্দর একটা কিডনি ডায়ালিসিস ব্যবস্থা পাইছি। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ডায়ালিসিস সেন্টার করার জন্য নোয়াখালীতে, এবং আমাদেরকে 24 উনি সেবা দিয়ে যাচ্ছেন, যে কোনো সময় আমরা ফোন করলে ওনাকে পাই। তো আসলে আজকে প্রশ্নটা হচ্ছে আমাদের স্যারের কাছে, দেশবাসীর কাছে, সেটা হলো উনি প্রতিনিয়ত হেল্প করেন। আমার ওয়াইফের এখন প্রস্রাবটা কমে গেছে, প্রস্রাব প্রতিদিন 20 ml বা 30 ml হয় আর কি। এখন এই প্রস্রাবটা বাড়ানোর জন্য কোনো অ্যাডভাইস স্যার করবেন কিনা, আমাদের মাধ্যমে দেশবাসীও জানলো। আর আরেকটা বিষয় হচ্ছে, স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং মন থেকে আমরা দোয়া করি যে উনি কিডনি নিয়ে কাজ করছেন, এবং নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল এত সুন্দর একটি কিডনি ডায়ালিসিস উনি করে দিচ্ছেন আমাদের জন্য, গরিব রোগীদের জন্য। স্যার, আপনার কোনো প্রশ্ন আছে কি? আপনার ওয়াইফ, ধন্যবাদ আপনাকে হানিফ সাহেব। আপনার ওয়াইফ কতদিন ধরে ডায়ালিসিস নিচ্ছে? এক বছর থেকে ডায়ালিসিস নিচ্ছে স্যার। ঢাকাতে করাইতাম 2 মাস, আর আপনার এখানে আজকে প্রায় 10 মাস থেকে ডায়ালিসিস করাচ্ছি আর কি। ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি উনি যেটি বলতে চাচ্ছে, এটি আসলে ডায়ালিসিস যারা নেয় ওদের একটি কমন প্রবলেম, এবং কমন জিজ্ঞাসা থাকে যে কেন প্রস্রাব হচ্ছে না। কারণ আমরা যখন একটা রোগী দীর্ঘমেয়াদী ডায়ালিসিসে যায় বা ডায়ালিসিস ডিপেন্ডেন্ট হয়ে যায়, কিডনির যে রেসিডিউয়াল ফাংশন থাকে, কিডনির যে অবশিষ্ট ফাংশনটাও আস্তে আস্তে শেষ হয়ে যায়, কমে যায়, তখন কিন্তু আর কোনো প্রস্রাবে তৈরি হয় না। উনি যেটি বলছেন মাত্র 20 ml 30 ml হচ্ছে, যেখানে একজন সুস্থ মানুষের 800 ml থেকে 2.5 লিটার প্রস্রাব হওয়ার কথা 24 ঘন্টায়। তো এই ধরনের রুগীদের যখন ডায়ালিসিস পেতে পেতে কিডনিটা টোটালি ফাংশনলেস হয়ে যায়, কিডনি আর কোনো ফাংশন অবশিষ্ট থাকে না, তখন এই সামান্য 20 ml 30 ml প্রস্রাব তৈরি হতে পারে।
তো এটি স্বাভাবিক প্রক্রিয়া, এটি নিয়ে অডিট হওয়ার কিছু নেই এবং এই প্রস্রাব বাড়ানো দরকার নেই। আমরা কারণ আপনাকে 2 বার বা সপ্তাহে 3 বার ডায়ালিসিস দিচ্ছি, ওটার মাধ্যমে কিন্তু আমরা বিষাক্ত পদার্থ বের করে নিচ্ছি, অতিরিক্ত পানি বের করে নিচ্ছি। আর যেহেতু ওনাকে লিমিটেড পানি আমরা প্রতিদিন মাত্র ডায়ালিসিস রোগীকে 500 ml পানি আমরা দিচ্ছি, তো সেক্ষেত্রে ওনার যেটি জাস্ট মানে ইভাপোরেশন বা অন্যান্য যে ইনসেন্সিবল লস সেটা কাভারের জন্য আমরা 500 ml পানি আমরা অ্যালাউ করছি অথবা 750। তো সেক্ষেত্রে আপনার স্ত্রীর যে কিডনির কার্যকারিতা এখন আর তেমনভাবে নাই, সেই জন্য সামান্য কিছু প্রস্তাব তৈরি করছে, এটি নিয়ে অডিট হওয়ার কিছু নাই এবং প্রস্তাব বাড়ানোরও কোনো ওষুধের দরকার নেই। শুধু নিয়মিত ডায়ালিসিস নিয়ে যাওয়া, ওষুধ খাওয়া এবং ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলি অন্যান্য যদি রোগ থাকে সেগুলি নিয়ন্ত্রণে রাখা। আচ্ছা, আমরা এই ডায়ালাইসিস নিয়ে আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাইজিনিক্স হ্যান্ড স্যানিটাইজার, সুস্থ থাকুন প্রতিদিন, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস। এই অনুষ্ঠানটি এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনারা দেখছেন হাইজিনিক্স হ্যান্ড স্যানিটাইজার, সুস্থ থাকুন প্রতিদিন, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস এই অনুষ্ঠানটি। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ফজলে এলাহি খান এবং আজ আমরা কথা বলছি কিডনি রোগ এবং এর চিকিৎসা নিয়ে। যেটি আমরা কথা বলছিলাম যে ডায়ালাইসিস নিয়ে, আমরা আরেকটু পরে এটা নিয়ে আরও বিস্তারিত জানতে যাব আপনার কাছে। খুব কমন একটি সমস্যা যেটি অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে কোমর ব্যথা বা ব্যাক পেন হলেই কিন্তু আমরা সাধারণত চিন্তা করি যে আমাদের কিডনিতে কোনো সমস্যা হয়েছে কিনা। এই বিষয়টি নিয়ে যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। এটি খুব বিশেষ করে আমাদের দেশের পার্সপেক্টিভে মানুষের ধারণা হয় যে কোমরে ব্যথা হলেই বা ব্যাক পেন হলেই হয়তো কিডনি সমস্যা হয়েছে। তো এটি কিন্তু অনেক ক্ষেত্রেই সত্য না, কারণ কিডনি রোগে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পেইন তৈরি হয় না। শুধুমাত্র যদি কিডনি ফুলে যায়, যেটি আপনি বলছেন হাইড্রোনেফ্রোসিস বা পায়োনেফ্রোসিস, কিডনির মধ্যে পাঁচ হলো বা ইনফেকশন হলো, তারপরে স্টোন ডিজিজ হয়ে কি ব্লক হলো কোনো, যেমন ইউরেটার বা পেলভিসে যদি কোনো অবস্ট্রাকশন থাকে মূত্রতন্ত্রের, তখন যে পেইন তৈরি হতে পারে সেটা তাও আমাদের পাঁজরের নিচে মেরুদণ্ডের 2 পাশে, সেটা লোয়েন পেইন বলি আমরা। আর যে ব্যাক পেইনের অনেক কারণ আছে, যেটি আমাদের মাস্কুলো স্কেলিটাল মাসেলের কারণে অথবা পিএলআইডি, যদি কেউ মেরুদণ্ডের মধ্যে হাড়ের মধ্যে সমস্যা থাকে সেখান থেকে হতে পারে। অনেকে বসার সমস্যা, পোস্টারের, যারা ডেস্ক জব করে যদি তার চেয়ারটার সমস্যা থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু তার মানে লো ব্যাক পেইন হতে পারে। কিন্তু অতিরিক্ত ওজন থাকার কারণে, রাইট, হ্যাঁ, অতিরিক্ত ওজন যাদের, ওদের ক্ষেত্রেও কিন্তু ব্যাক পেইনটা কমন। কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র বলেছি কিডনি যদি ফুলে যায়, ইনফেকশন হয়, কিডনিতে যদি পাথর হয়, তাও সব পাথরে না, যদি মূত্রনালীর জায়গা যে পেলভিসে সেখানে ব্যথা হতে পারে। আর না হলে কিন্তু কিডনিতে কিন্তু সাধারণত কিডনি রোগে ওরকম ব্যথা হয় না। আচ্ছা আচ্ছা, যেটা আমরা সাধারণত মনেই করে থাকি যে আসলে ব্যথা মানেই হচ্ছে কিডনিতে কোনো সমস্যা। আরেকটি বিষয় যেটা হচ্ছে যাদের হাইপারটেনশন রয়েছে, উচ্চ রক্তচাপ যাদের রয়েছে, এটার সাথে আসলে কিডনির সম্পর্কটা আসলে কতটুকু? এবং অনেক সময় দেখা যায় যে এই যে হাইপারটেনশনের জন্য ডক্টররা বিভিন্ন ধরনের মেডিসিন দিচ্ছেন, এটি আসলে কিডনিকে কতটুকু প্রোটেকশন দিতে পারে? ধন্যবাদ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা আগেই বলেছি যে সারা বিশ্বব্যাপী কিডনি রোগের নাম্বার 1 কজ ডায়াবেটিস মেলাটাস, 2 নম্বরে কিন্তু হাইপারটেনশন। তো হাইপারটেনশন যদি কেউ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ যদি অনেক দিন ধরে থাকে, মোর দেন 10 ইয়ার্স, দেন কিন্তু তার আস্তে আস্তে কিন্তু কিডনি ফেলিওর হয়ে যেতে পারে। এই জন্যই বিশেষ করে আবার হাইপারটেনশনও কিন্তু এক ধরনের নীরব ঘাতক। কিডনি রোগ যেমন আবার হাইপারটেনশন অনেক ক্ষেত্রে কিন্তু কোনো লক্ষণ প্রকাশ পায় না। যে অনেকে মনে করা যে হয়তো ঘাড় ব্যথা করলেই প্রেশার, এরকম না। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এটি অনেক রোগী আমরা পাই যে অনেক হাই ব্লাড প্রেশার কিন্তু তার কোনো লক্ষণ নাই। তো সেই জন্য আমাদের কিন্তু নিয়মিত রক্তচাপ পরিমাপ করে একদম সিম্পল একটা ব্লাড প্রেশার মেশিন একেবারে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে আছে। তো এবং এই ক্ষেত্রে রোগীদের যেটি ভুল করে যে রোগীদের ধারণা থাকে যে ওষুধ খেতে ওদের রিলাক্টেন্ট থাকে, বলে যে না আমরা ওষুধ একবার ধরলে আজীবন খেয়ে যেতে হবে, ওষুধের সাইড ইফেক্ট আছে কিনা। তো আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে যদি কেউ উচ্চ রক্তচাপ ধরা পড়ে, ট্রুলি কিছু কিছু আমরা যেমন আছে, আমরা হোয়াইট কোট হাইপারটেনশন বলি, যেমন ডাক্তারের চেম্বারে গেলে প্রেশার বেড়ে যাওয়া। এই জন্য আমরা উচ্চ রক্তচাপ নির্ণয় করার আগে কিন্তু 3 সেটিংয়ে 3 বার করে দেখতে হবে। হোম সেটিং, ইভেনকে তার বাসায় মেপে দেখতে হবে, ডাক্তারের চেম্বারে মাপলাম, 3টা সেটিংয়ে যদি দেখা যাচ্ছে তার সাস্টেন ব্লাড প্রেশার হাই থাকে, মোর দেন 130-80 উপরে থাকে, বা আমরা গ্রেডিং আছে যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, তো সেটি একজন চিকিৎসকই কিন্তু বলে দিতে পারবে। তো
তো সেক্ষেত্রে যদি ওনাকে কোনো একজন রোগীকে একজন চিকিৎসক প্রেসক্রাইব করে তার অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশন, তাকে অবশ্যই সেটি কন্টিনিউ করতে হবে। এবং সবচেয়ে সৌভাগ্যের বিষয় বা খুশির বিষয় যে এই যে অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশনগুলি, এগুলির তেমন কোনো সাইড ইফেক্ট নেই। এগুলো লং টার্ম 20 বছর 30 বছর খেলেও কিন্তু কোনো সমস্যা নেই। আগের দিনে হয়তো অনেক বছর অর্থাৎ আগে এটি যেসব কিডনির প্রেশার কোনো ওষুধ ছিল ক্ষতি সেগুলির করে না। অনেক ধরনের আমরা ইয়া আরেকটু ছিল। বিস্তারিত জানবো, আরেকজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দর্শক কি আছেন আমাদের সঙ্গে, আপনার নাম বয়স বলে আপনার প্রশ্নটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমার নাম সুপ্রসাদ রায়। জি আমার বয়স 60 বছর। আমি ফরিদপুর থেকে বলছি। জি তো আমার গত 3 বছর যাবত সিকেডি আছে। আচ্ছা তো আমার ক্রিয়েটিন ম্যাক্সিমাম 1.92 আসছিল। আমি একজন সাইকিয়াট্রিক পেশেন্ট। জি আমি দীর্ঘদিন লিথোসান এসআর খাইছিলাম 600 mg। আচ্ছা তো আমি গত এই মাসেরই প্রথম দিকে ক্রিয়েটিন টেস্ট করাইছি, 1.61 আসছে। বর্তমানে আমি প্রেশারের ওষুধ সিলডি 5 mg খাচ্ছি, আর একটা গ্যাসের ওষুধ খাচ্ছি জি তো 20 mg ইসোরাল মাপস। আচ্ছা তো আমার প্রশ্ন হলো যে এই কি কি খাওয়ার নিষেধ আছে, আর আমার বর্তমান স্টেজ যা আছে, আর আমি এখন যে ওষুধগুলো খাচ্ছি সেটা হলো এনক্রোয়েট কোনো 300 mg সাইকিয়াট্রিকের জন্য, আর হলো আপনার লোপেজ 50 mg, আর কোনারচিল 1 mg। এটা সাইকিয়াট্রির জন্য। আর কিডনির জন্য ওই যে বললাম যে আমার এমনি প্রেশার নর্মাল আছে, 12 বছর যাবত আমি ওই সিলডিপ 5 mg খাচ্ছি, আর একজন ডাক্তার দেখাইছি, উনি ইসোরাল মাক্স 20 mg দিচ্ছেন। দর্শক আমি- আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্নটা হলো যে আমার এখন কিডনিটা কি অবস্থায় আছে, আর আমার কি কি খাবার নিষেধ। জি আমার মেন প্রশ্নটা এটা, আমি মাননীয় ডাক্তার সাহেবের কাছে এটা জানতে চাচ্ছি এবং ওনার অ্যাডভাইসটা জানতে চাচ্ছি। জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। উনি যেটি বলতে চাচ্ছিল, ওনার সিকিডি আছে, ক্রনিক কিডনি ডিজিজ, এবং ওনার উচ্চ রক্তচাপের একটা ইতিহাস উনি বলেছেন। 12 বছর ধরে উনি প্রেশার ওষুধ খাচ্ছেন, সেখান থেকে হতে পারে। আবার উনি কিছু অ্যান্টিসাইকিয়াট্রিক মেডিকেশন, লিথোসান হতে শুরু করে অনেক ধরনের ওষুধ উনি নিয়েছেন, ওষুধের ইয়া থেকে হতে পারে। আরেকটি জিনিস বলে রাখি, আমাদের দেশের লোকজন যত এই যে অ্যান্টি আলসারেন যে গ্যাস্ট্রিকের ওষুধ বলে খেয়ে যাচ্ছে, কেউ 10 বছর 12 বছর। এখন যেটি গবেষণায় প্রমাণিত হয়েছে, কেউ যদি লং টার্ম এই ধরনের পিপিআই, যেটি প্রোটন প্রাইম ইনহিবিটর, ওমেপ্রাজল, স্মোপ্রাজল, এগুলি খেলে ওখান থেকে ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হয়ে কিন্তু কিডনি ফেলিওর হয়ে যেতে পারে। তো সেই জন্য এই যে ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা এত বেশি গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, সবাই, কেউ বলছে 15 বছর খাচ্ছি, 20 বছর, তো সেটি অ্যাভয়েড করতে হবে। আর পাশাপাশি উনি যে ডায়েটারি অ্যাডভাইস বলেছেন, মানে উনি কী খাবেন, তো কিডনি রোগীদের জন্য আমরা কিছু খাবার রেস্ট্রিকশন দিই, বিশেষ করে পটাশিয়াম কন্টেনিং যেসব মানে শাকসবজি, সেগুলি অ্যাভয়েড করতে বলি। বিশেষত কিছু ফল অ্যাভয়েড করতে বলি, ম্যাক্সিমাম ফলে আমরা অ্যাভয়েড করতে বলি। শুধুমাত্র আপেল, নাশপাতি, পেঁপে, পেয়ারা, আনারস, এই 5টা ফলের কথা বলি, এগুলি খেতে পারবে। আর অন্যান্য যেমন মালটা, কমলা, তারপরে অন্যান্য ধরনের যে ফল আছে সেগুলি একটু অ্যাভয়েড citrus, করবে। fruitsগুলোকে সাইট্রাস avoid, ফুডগুলি, হ্যাঁ, যেগুলি করতে পটাশিয়াম বলা আছে। আর যেমন টমেটো সবজির মধ্যে কিছু কিছু সবজিতে পটাশিয়াম বেশি আছে, সেগুলিকে অ্যাভয়েড করতে হবে। আর যদি খেতে হয়, সবজিটাকে আমরা বলি যে আধা ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখে পানিটা ফেলে দিয়ে দেন রান্না করতে হবে। আবার প্রোটিনের বেশি রেস্ট্রিকশন আছে, আমরা বলি যে 0.8 থেকে 1 গ্রাম পার কেজি বডি ওয়েট, ওনার বডি ওয়েট অনুযায়ী 40 থেকে 60 গ্রাম প্রোটিন, যেটি হয়তো 1 টুকরা মাছ, 1 টুকরা মাংস। এক বেলাতে আমি আইদার মাছ খাবো অথবা মাংস খাবো, একটা ডিম, 1 কাপ দুধ, এগুলি খাওয়া যেতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ চার্ট লাগবে ওনার, একদম সারা দিনের কী খাবে, সেটা হয়তো এই অল্প সময় বলা যাবে না। আপনি যদি ইন্টারনেটে গুগলে সার্চ করেন, সেখানেও পাবেন। এটি একদম কিডনি রোগীদের খাদ্য তালিকা। এমন কিছু মানে না যে আপনি সব খাওয়া বন্ধ হয়ে গেছে, এরকম না, কিন্তু সেটা আবার ডিপেন্ড করবে আপনার কী রোগ আছে। যেমন ডায়াবেটিস থাকলে তো সেটার জন্য আপনি সুগার বা মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে।
তারপর আমরা যেটি বলি লবণ অ্যাভয়েড করা, সুগার যেমন অ্যাভয়েড করা, আর সল্টও কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, কারণ ওটা উচ্চ রক্তচাপ বাড়ায়, প্লাস কিডনি রোগীদের জন্য শরীরে পানি নিয়ে আসা অনেক কিছু হতে পারে। এর পাশাপাশি আপনার প্রতি পরামর্শ হলো আপনি একজন নিকটস্থ কিডনি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে আপনার আরও কিন্তু কিডনি রোগের কারণে, সিকিডির কারণে আপনার ক্যালসিয়াম কমে গেলো কিনা, ফসফেট বেড়ে গেলো কিনা, আপনার বোন ডিজিজ হলো কিনা, আরও এগুলি একটু ইভ্যালুয়েশন করে দেন সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। ধন্যবাদ দর্শক। আচ্ছা দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন, এবং একজন পুষ্টিবিদ হিসেবে আমরা সবসময় সাজেশন দিয়ে থাকি আপনি আপনার কিডনি রোগ যাদের রয়েছে একজন দক্ষ পুষ্টিবিদের কাছ থেকে আপনি একটি প্রপার খাদ্য তালিকা, আপনার কী কী খাওয়া উচিত, কী কী খাওয়া উচিত না, সেই বিষয়টি আপনি একটু নিশ্চিত হয়ে নেবেন। স্যার, আমরা আরও বিস্তারিত কথা বলবো, আমরা এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাইজিনিক্স হ্যান্ড স্যানিটাইজার, সুস্থ থাকুন প্রতিদিন, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস। এই অনুষ্ঠানটি এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনারা দেখছেন হাইজিনিক্স হ্যান্ড স্যানিটাইজার, সুস্থ থাকুন প্রতিদিন, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস এই অনুষ্ঠানটি। স্যার, আমরা যেটি নিয়ে কথা বলছিলাম যে উচ্চ রক্তচাপের জন্য যে মেডিসিনগুলো গ্রহণ করা হয় এটি আসলে কিডনিকে কতটুকু প্রোটেকশন দেয়? ধন্যবাদ। এটি একটু আগে আমরা বলছিলাম যে প্রথম কথা হলো উচ্চ রক্তচাপের জন্য যদি ডাক্তার মেডিসিন প্রেসক্রাইব করে থাকে তাকে কিন্তু ডাক্তার বলা না পর্যন্ত বন্ধ করা যাবে না। যেটা যে কোনো ধরনেরই সব ধরনের উচ্চ রক্তচাপের মেডিসিনে কিন্তু কিডনি প্রেশার কন্ট্রোলটা ইম্পর্টেন্ট। প্রেশার কন্ট্রোল থাকলে, ব্লাড প্রেশার কন্ট্রোল থাকলে কিডনি প্রোটেকশন হবে। এর বাইরে কিছু কিছু ড্রাগ এক্সট্রা প্রোটেকশন দিচ্ছে, বিশেষ করে এসি ইনহিবিটর এবং এআরবি, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। ওই শ্রেণীর ড্রাগগুলি প্রোটিন ইউরিয়া কমায়, কিডনির মধ্যে দিয়ে, ছাকনির মধ্যে দিয়ে যে প্রোটিন বের হয়ে যাওয়া সেটাকে কমিয়ে দিয়ে কিডনিকে প্রোটেকশন দেয়। বিশেষ করে যাদের ডায়াবেটিসও আছে, উচ্চ রক্তচাপে আছে, সেসব ক্ষেত্রে আমরা ড্রাগ সিলেকশানে এসি ইনহিবিটর অথবা এআরবি ক্লাসের যে ড্রাগগুলি সিলেক্ট করব, এগুলির অ্যাডেড বেনিফিট আছে বিয়ন্ড ব্লাড প্রেশার কন্ট্রোল। ব্লাড প্রেশার কন্ট্রোলের পাশাপাশি সেগুলি ইটসেলফ কিডনিকে প্রোটেকশন দিচ্ছে। তো সেই জন্য আমি আমাদের চিকিৎসকের উদ্দেশ্যে বলবো ড্রাগ সিলেকশনের সময় যেন এই ধরনের ড্রাগ সিলেকশন করা হয় যদি কোনো আদার কন্ট্রাইন্ডিকেশন না থাকে। আচ্ছা, এবং অনেক সময় দেখা যায় যে যাদের কোমরবিডিটি ডিজিজ রয়েছে, এটা আসলে কিডনির উপর কতটুকু প্রভাব ফেলে? জি, এটি কোমরবিডিটি, যেমন যদি কেউ অন্য কারণে কিডনি রোগ হলো, সাথে যদি তার ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তাহলে তো আরও সোনা সোহাগার মতো। যখন তার হয়তো গ্লোমেরুলাইটিস হলো, এটার পাশাপাশি পরবর্তীতে ডায়াবেটিস দেখা দিল, উচ্চ রক্তচাপ তো গ্লোমেরুলাইটিসের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, কিন্তু এই ধরনের যদি আরও কোমরবিডিটি থাকে বা হার্ট ডিজিজ থাকে, তখন কিন্তু আমরা এটা কার্ডিও রেনাল সিনড্রোম, হার্ট ডিজিজ যদি তার থাকে, সেক্ষেত্রে কিন্তু কিডনি ডিজিজের আরও খারাপ করে ফেলবে কিডনি ডিজিজকে। এই জন্য কোমরবিডিটিগুলি কিন্তু কিডনির উপরে ইমপ্যাক্ট আছে। তো সেই জন্য আমাদেরকে একসাথে সমন্বিত চিকিৎসা লাগবে, বিশেষ করে ডায়াবেটিক রোগীদের কথা যদি বলা হয়। হ্যাঁ, ডায়াবেটিস থাকলে কিন্তু যদি কিডনি অন্য কারণে কিডনি রোগ, নন ডায়াবেটিক কিডনি ডিজিজ যদি কেউ থেকে থাকে, এর অন দ্য টপ অফ দিস যদি আবার ডায়াবেটিস কেউ দেখা দেয় নতুন করে ডিনোভো, তখন কিন্তু তার জন্য অনেক সমস্যা হয়ে যায়। দুইটা মিলে একটা সিনার্জিস্টিক অ্যাকশন হয়ে তার কিডনি দ্রুত কার্যকারিতা হারাতে পারে। আচ্ছা আচ্ছা, এবং অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কিডনিতে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, এটার কারণ আসলে কি? হ্যাঁ, এটি রাইট, এটি খুব একটি কমন আমাদের দেশে, বিশেষ করে মানে এই প্রস্রাবে ইনফেকশন যেটা ইউটিআই বলি, সেটি আপার ইউটিআই হতে পারে, লোয়ার ইউটিআই হতে পারে। এগুলি অনেক কারণ, এবং বিশেষ করে ফিমেলদের বেশি। ফিমেলদের কিছু মানে জন্মগত কারণ বা মানে ফিমেল ক্যারেক্টারিস্টিক্সের কারণে, যেমন ওদের ইউরেথ্রাটা শর্ট থাকে, স্ট্রেট থাকে, এবং ক্লোজ প্রক্সিমিটি অফ জেনিটাল ট্র্যাক্ট অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট, দুইটার কাছাকাছি ক্লোজ প্রক্সিমিটি থাকাতে সহজে কিন্তু ইনফেকশন, ওদের অ্যাসেন্ডিং ইনফেকশন হতে পারে। সেই জন্য আমার পরামর্শ হলো পার্সোনাল হাইজিন মেনটেন করা, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, তারপরে যদি কেউর প্রস্রাবে ইনফেকশন হয় সিম্পল ইউরিন টেস্ট করে সাথে সাথে চিকিৎসা নেওয়া। না হলে কিন্তু আদারওয়াইজ এটি কিন্তু ক্রনিক ইউটিআই যদি হয়ে যায় বা রিকারেন্ট ইউটিআই হয়ে যায়, ইউরিন ইনফেকশনকে আসলে গুরুত্ব দেই না, সেটা কিডনির উপরে প্রভাব ফেলতে পারে। এটা থেকে কিন্তু ক্রনিক পাইলোনেফ্রাইটিস হয়ে সিকেডি হয়ে যেতে পারে। আরেকটি বিষয়, যদি আমরা
প্রপার ইভ্যালুয়েশন করা। আমরা এই যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সাথে সাথে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি, কিন্তু যদি আমরা একটা সিম্পল ইউরিন আরি এবং কালচার করে নিই, আচ্ছা। কালচার করে যদি আমরা অ্যান্টিবায়োটিক খেতে পারি, তাহলে এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা এগুলি হয় না। এর পাশাপাশি আমরা বলবো যদি বারবার কেউ ইউটিআই হয়, তখন আমরা সার্চ করতে হবে তার বিশেষ করে ডায়াবেটিস আছে কিনা, তার ইউরিনারি ট্র্যাক্টে কোনো সমস্যা আছে কিনা, কোনো বাধা আছে কিনা, কোনো পাথর আছে কিনা, সেজন্য একটা আল্ট্রাসাউন্ড করলে আমরা অনেক কিছুই পিকচার পাবো। যাদের স্টোন ডিজিজ থাকে, কোনো অবস্ট্রাকশন থাকে, ওদের ক্ষেত্রে রিকারেন্ট ইউটিআই হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সেক্ষেত্রে আমাদের ওই কারণগুলি আমাদেরকে দূর করতে হবে, নাহলে কিন্তু বারবার হ্যাঁ কারণগুলি কেন বারবার হচ্ছে। একবার দুইবার কিন্তু মানে মেইলে সাধারণত খুব কম হয় ইউটিআই। মেইলে ওল্ড এজে যে আফটার 50 যাদের প্রোস্টেটিক সমস্যা হয়, মানে ইউরিনারি ট্র্যাক্টে অবস্ট্রাকশন হয়, তখন যে হয়। কিন্তু ফিমেলদের কিন্তু একেবারে রিপ্রোডাক্টিভ এজ থেকে বা বাচ্চাদেরও খুব কমন রিপিটেডলি হয়। সেজন্য এটাকে খুব দ্রুত অ্যাড্রেস করতে হবে। আদারওয়াইজ কিন্তু যদি আপনি যেটি বলছেন রিকারেন্ট যদি ইউটিআই হয়ে যায়, ক্রনিক ইউটিআই, ডিফিকাল্ট টু কন্ট্রোল, অনেক সময় সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়, আমাদের কিছুই করার থাকে না, অনেক সময় সারা বছর ব্যাপী অ্যান্টিবায়োটিকের উপরে ওদেরকে রাখতে হয়। আচ্ছা, এক্ষেত্রে অর্থাৎ সঠিক সময় সঠিক চিকিৎসার দরকারটা অনেক বেশি। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছে, আমরা কলটা নিয়ে নিয়েছি। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম বয়স বলে প্রশ্নটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি সিলেট থেকে বলছি জি হাজি জহির উদ্দিন। জি, আপনার প্রশ্নটি বলুন। আমার বয়স 72, আমার ডায়াবেটিস আজকে 26 বছর। আচ্ছা দর্শক, এবং আপনার প্রশ্নটি বলুন। প্রশ্ন হলো আমার কিডনি 3 মাস অন্তর অন্তর আমি ক্রিটিনি 3 মাস অন্তর অন্তর চেক করাই। গত মাসে আচ্ছা হইছে 1.7। এখন আমি কি ওষুধ খাইতে পারি আমার ডাক্তার ওটা জানতে চাই। আচ্ছা দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক ওনার মূল্যবান প্রশ্নের জন্য। উনি আমরা যেটি নিয়ে আলোচনা করছি, উনি 26 বছর ধরে ডায়াবেটিস, ওনার বয়স 72। সাধারণত 70 বছরের পরে দেখা যায় যে 50%-এর সারা ওয়ার্ল্ড ওয়াইড যে পরিসংখ্যান, 50% মানুষেরই আফটার 70 দেখা যায় কোনো না কোনো কিডনি রোগে ভুগছে, 50% পেশেন্ট। তো সেক্ষেত্রে আমি বলবো উনি অনেক ভালো আছেন যে 26 বছর ডায়াবেটিস থাকার পরেও ওনার ক্রিয়েটিনিন মাত্র এখন 1.7। কারণ আমরা জানি বয়সের সাথে সাথে কিডনির কার্যকারিতা কমে। তো সেক্ষেত্রে উনি যেভাবে আপনি চলছিলেন ডায়াবেটিসটাকে, যেভাবে আমি শিওর যে উনি ডায়াবেটিসটাকে ভালোভাবে কন্ট্রোল করেছিলেন, নাহলে 26 বছরে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারতো। সেই হিসাবে আপনি আপনার বাকি জীবনে আপনি ডায়াবেটিসটাকে ভালো কন্ট্রোল করে যান, এটা নিয়ে বেশি ওরিড হওয়ার কিছু নাই। উচ্চ রক্তচাপ থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার পাশাপাশি যে কিডনির যেগুলি আরও যে সমস্যা হতে পারে কিডনি রোগের কারণে, ক্যালসিয়াম ব্যালেন্স, ফসফেট, বোন ডিজিজ আছে কিনা, আপনার পোস্টেটে কোনো সমস্যা আছে কিনা, সেগুলি আপনি একজন নিকটস্থ সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের কিডনি বিভাগ রয়েছে, ওখানে যে আপনি কিন্তু ইভ্যালুয়েশন করে আপনি যদি এবং প্রস্তাবে কোনো ইনফেকশন আছে কিনা, যেগুলি রিভার্সিবল ফ্যাক্টর বলি, সেগুলি আপনাকে অ্যাড্রেস করতে হবে। ওষুধ আপনি যেটি খাচ্ছিলেন ডায়াবেটিসের ওষুধ, উচ্চ রক্তচাপ, ওগুলি কন্টিনিউ করতে হবে। আর আপনাকে একজন রেনাল ডায়েটিশিয়ান, পুষ্টিবিদের শরণাপন্ন হয়ে ডায়েট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এখানে। আমরা একটু আগেও বলেছি প্রোটিন রেস্ট্রিকশন হতে শুরু করে আরও বিভিন্ন ধরনের খাবার রেস্ট্রিকশন, সেই জন্য আপনাকে ডায়েটিশিয়ানের শরণাপন্ন হতে হবে। আর কিছু নিয়ম কানুন মেনে চললে আমি মনে করি আপনার জন্য এটা কোনো তেমন সমস্যা না। কিন্তু জাস্ট আপার লিমিট আমরা বলি 1.4, আপনার 1.7 আসছে। তো সেক্ষেত্রে আমি মনে করি এটা এমন কোনো সমস্যা না। আপনি নিকটস্থ মেডিকেল কলেজ হাসপাতালে একজন কিডনি বিশেষজ্ঞ শরণাপন্ন হলে এবং একজন ডায়েটিশিয়ানের শরণাপন্ন হলে আপনি অনেকটাই, আমি মনে করি, অনেক ভালো থাকবেন, ভালো থাকা সম্ভব। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমরা যেটি জানতে চাই এই মুহূর্তে যে এই ক্রিয়েটিনের বিষয়টা যেহেতু আসলে কোন মুহূর্তে একজন রোগী ডায়ালাইসিস করার প্রয়োজন হয়, বা আপনারা কখন আপনারা পরামর্শ দিয়ে থাকেন যে ডায়ালাইসিস করা দরকার আছে? ধন্যবাদ। ডায়ালাইসিসের কিছু ক্লিনিক্যাল ইন্ডিকেশন আছে, আর হলো বায়োকেমিক্যাল। আচ্ছা। আবার রোগ বেদও আছে, যেমন যদি কেউ, আমরা বলেছি যে একুট কিডনি ফেলিউর, যেটি একিআই বা একুট কিডনি ইনজুরি, সেখানে যদি ক্রিয়েটিনিন যদি মোর দেন 6.5 যদি হয়, তারপরে ইউরিন কোনো আউটপুট নাই, রোগীর অনেক শ্বাসকষ্ট হচ্ছে, সেটাকে বলে আমরা সিভিয়ার পালমোনারি ইডিমা, যেটি মেডিকেল ম্যানেজমেন্ট ওষুধের মাধ্যমে কন্ট্রোল করা যাচ্ছে না। তারপরে রোগী আনকনশিয়াস হয়ে গেল, ইউরিমিক এনকেফালোপ্যাথি বলি। তারপরে যদি সিভিয়ার ভমিটিং হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু ডায়ালাইসিস, এটা হলো একুট কিডনি ইনজুরির ক্ষেত্রে। আর ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে সেটা আমরা যেটা বললাম যে বায়োকেমিক্যাল ইন্ডিকেশনের মধ্যে ক্রিয়েটিনিন মোর দেন 6.8 বা 6.5, কোনো ক্ষেত্রে মোর দেন 7-এর কথা বলে, সেটা যদি হয়। আর ক্লিনিক্যাল ইন্ডিকেশনটা ইম্পর্টেন্ট, যেমন রোগী যদি ইনট্র্যাক্টেবল ইচিং থাকে, শরীরে যদি অনেক চুলকানি, কোনো কিছুতে কমছে না, তারপরে সিভিয়ার নশিয়া ভমিটিং, রোগী খেতে পাচ্ছে না, সেটাও একটা ইন্ডিকেশন।
তারপরে ইউরেমিক পেরিকার্ডিটিস বলি, যদি ইউরেমিয়া হয়ে রোগীর যদি হার্টের যে ঝিল্লি যেটি ওটার মধ্যে যদি মানে ইনফ্লামেশন হয়, ইউরেমিক পেরিকার্ডিটিস। তারপরে ইউরেমিক অ্যানকেফালোপ্যাথি যেটি আমরা বললাম। তারপরে হলো সিভিয়ার পালমোনারি এডিমা, অনেক শ্বাসকষ্ট হচ্ছে, কোনো কিছুতেই মেডিকেলি ম্যানেজ করা যাচ্ছে না। আর বায়োকেমিক্যাল আরেকটা ইন্ডিকেশন রয়ে গিয়েছে সিভিয়ার হাইপারক্যালেমিয়া, পটাশিয়াম লেভেল যদি মোর দেন 6-এর উপরে চলে যায় এবং কোনো মেডিকেল ম্যানেজমেন্টে আমরা কন্ট্রোল করতে পারছি না, তখনও কিন্তু ডায়ালিসিসের ইন্ডিকেশন আছে। আচ্ছা তো এটা ডিপেন্ড করবে রোগীর কন্ডিশনের উপরে, সিচুয়েশনের উপরে আমরা ডিপেন্ড করবো। ক্লিনিক্যাল কিছু জাজমেন্ট এবং বায়োকেমিক্যাল কিছু প্যারামিটার দেখে আমরা সিদ্ধান্ত নিব কখন ডায়ালিসিস দিতে হবে। এই ক্ষেত্রে জানতে চাই, একজন দীর্ঘমেয়াদী কিডনি রোগীকে আসলে কতদিন পর পর তার কিছু ফলো আপ করা উচিত বা কিছু টেস্ট করা উচিত যে তার কিডনি ভালো আছে কিনা? এটি যদি কেউ যে সিকিডি স্টেজ 1, 2, 3 থাকে, ওদেরকে কিন্তু এই যে 3 মাসের পর পরে আমরা বলি যে একটা ইউরিনে অ্যালবুমিন কেমন যাচ্ছে সেটি দেখবো আমরা, সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া, তারপরে তার আমরা আরও যে কিছু প্যারামিটার, সিরাম ক্যালসিয়াম, ফসফেট, ভিটামিন ডি লেভেল, এই ধরনের কোনো টেস্ট 3 মাস পর, কোনোটা 6 মাস পর পর আমরা করে দেখি যে তার এই যে কিডনি ফেইলিউরের কারণে বা সিকিডির কারণে তার এগুলি যে মেটাবলিক ডিরেজমেন্ট, যে শরীরের ভিতরে যে বিভিন্ন ধরনের আয়ন বা লবণ এগুলির যে পরিবর্তন, সিরাম ইলেকট্রোলাইটস দেখি আমরা, সেগুলিকে ওই যে ফাইন টিউনিং বলি আমরা। এই ধরনের সিকিডি রোগীকে যদি আমরা এই ধরনের রেগুলার ফলো আপে রাখতে পারি, তাহলে আমরা ডায়ালাসিস বা কিডনি প্রতিস্থাপন ছাড়াও কিন্তু রোগীকে অনেক দিন ভালো রাখা যায়। আমাদের দেশে যেটি হচ্ছে, আমাদের কাছে কখন রোগী আসে, একেবারে ডায়ালাসিস পর্যায়ে যখন আসে তখন কিন্তু আসে নেফ্রোলজিস্টের কাছে। যদি ইনিশিয়ালি সিকিডি স্টেজ 2, 3-তে যদি আসতো, অনেক ক্ষেত্রে কিন্তু রোগীকে ডায়ালাসিস বা কিডনি প্রতিস্থাপন ছাড়াও কিন্তু আমরা অনেক দিন ভালো রাখতে পারতাম। কারণ এই যে রোগীর যদি কোনো অবস্ট্রাকশন থাকে, পাথর থাকে, ইনফেকশন থাকে, ডিহাইড্রেশন থাকে এবং ডায়েটারি মডিফিকেশন, পুষ্টিবিদের এটা একটা সমন্বিত, কিন্তু এটা একজন নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট, ইন্টার্নিস্ট, ডায়েটিশিয়ান, কাউন্সিলর সব কিছু মিলিয়ে কিন্তু সমন্বিত একটা বিষয়। এটা কিন্তু একজন নেফ্রোলজিস্ট, ইভেন ইউরোলজিস্টের শরণাপন্ন লাগে। যদি তার স্টোন ডিজিজ থাকে, অবস্ট্রাকশন থাকে, সেক্ষেত্রে আমি কিন্তু রোগীকে ইউরোলজিস্টের শরণাপন্ন হতে পারে। তো সেই জন্য এটি একটি টিম ওয়ার্ক। তাহলে কিন্তু আমরা যদি ইনিশিয়ালি যদি তাকে আমরা ডায়াগনোসিস করতে পারি এবং ইনিশিয়ালি যদি আমরা ট্রিটমেন্ট করার সুযোগ পাই, সেক্ষেত্রে রোগীকে অনেক দিন ভালো রাখা যেতে পারে। আচ্ছা, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। চ্যানেল 24-এর পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 24 এবং বিকন ফার্মাসিউটিক্যালকেও ধন্যবাদ দিতে চাই। আর সর্বোপরি দর্শকদের প্রতি শুভকামনা রইল। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হাইজিনিক্স হ্যান্ড স্যানিটাইজার। সুস্থ থাকুন প্রতিদিন, পাওয়ার বাই বিকন ফার্মাসিউটিক্যালস এই অনুষ্ঠানটি। আজ আমাদের সঙ্গে ছিলেন ডক্টর ফজলে এলাহি খান এবং আজ আমরা কথা বলছিলাম কিডনির রোগ এবং এর চিকিৎসা নিয়ে। আজ এখানেই শেষ করতে হচ্ছে, তবে যাবার আগে আরেকবার মনে করে দিতে চাই, করোনাকালীন এই সময়টাতে সুস্থ থাকতে হলে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার বিকল্প কিছুই নেই। আপনারা ঘরের বাইরে বের হলেই মাস্ক পরেন এবং বারবার সাবান, স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত জীবাণুমুক্ত করুন। দেখা হবে আবারও আপনাদের সাথে পরবর্তী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় দেখতে থাকুন চ্যানেল 24।